অন্যদিকে বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য, আর সেই মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলা হাইকোর্টেই ফিরিয়ে দিল সর্বোচ্চ আদালত। গত 28শে জানুয়ারি এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলায় এই সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেবে এনআইএ। মামলায় ইউএপিএ আইন যুক্ত করার সপক্ষে কি তথ্য প্রমাণ আছে সেটা হাইকোর্টে জানাবে এনআইএ। এই রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট, নির্দেশ সুপ্রিম কোর্টের। সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না, মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। 2025-এর এপ্রিলে মুর্শিদাবাদে এ ধরনের ঘটনা ঘটার সময় আমরা দেখেছি কেন্দ্র সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে চুপ ছিল, আর এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়ে নিল, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। আর বেলডাঙ্গা কাণ্ডে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজ্য সরকার দাঙ্গাবাজদের পক্ষে, সুপ্রিম কোর্ট রাজ্যের আর্জি মেনে নেয়নি। শুনুন। বেলডাঙ্গার দাঙ্গা নিয়ে আপনারা জানেন কিভাবে মুর্শিদাবাদকে বারে বারে ডিস্টার্ব করা হয়েছে। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বলেছিল যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে এটা এনআইএ ইনভেস্টিগেশন হতে পারে। পিএফআই সিমি ওখানে অ্যাক্টিভ আছে, অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশন। স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে, অ্যান্টি ন্যাশনাল ফোর্সের পক্ষে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছিল। আজকে একটু আগে তার হিয়ারিং হয়েছে। সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট এসএলপি অ্যাকসেপ্ট করেনি, বলেছে ব্যাক টু দি ক্যালকাটা হাইকোর্ট। আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে, এটা তার কন্টিনিউশন পিটিশন ছিল। সুপ্রিম কোর্ট এসএলপি এন্টারটেন করেনি, বলেছে আপনাদের যা বলার আপনারা কলকাতা হাইকোর্টে বলুন, আমরা এখানে এন্টারটেন করব না। অর্থাৎ বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্য যে সুপ্রিম কোর্টে মামলা করেছিল, সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করলো না, তা হাইকোর্টে ফিরিয়ে দিল, যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্য হলো দাঙ্গাবাজদের পক্ষে। আর এ নিয়ে কুণাল ঘোষ কি বলছেন শোনাবো, মাফ করবেন, এ নিয়ে অরূপ চক্রবর্তীর কি মন্তব্য শোনাবো। সুপ্রিম কোর্ট যখন বলেছে নিশ্চিতভাবে তদন্ত করুক, কিন্তু এই এনআইএর ভূমিকা তো আমরা দেখেছি বিজেপির নবতম চাকর-বাকরে পরিণত হয়েছে। ইডি সিবিআই এর পরে, ইনকাম ট্যাক্সের পরে বর্তমান নির্বাচন কমিশনে চাকরে পরিণত হয়েছে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকর। আপনাদের মনে থাকবে গত লোকসভা নির্বাচনের সময় সন্দেশখালীতে ভোটের দিন এনআইএর টিম এসেছিল। ওই রোবোটিক ডিভাইস সব চ্যানেলে দেখানো হয়েছিল, একটা রোবোটিক ডিভাইস দিয়ে একটা বাজার থেকে একটা মাছের ব্যাগ তুলে আনলো। তাতে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ডিভাইস রয়েছে, এক্সপ্লোসিভ ডিভাইস। তারপর বোধহয় সম্ভবত এনআইএ জানায়নি, তবে লোকাল সাধারণ মানুষ বলছে ওই মাছের ব্যাগ থেকে নাকি 6টা কই মাছ পাওয়া গিয়ে। নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে, কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেনজি? বোঝালেই তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছেন? চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেনজি বলছে কি। আসুন আমার সাথে। আমি 10-এ 10 দেবো, কারণ এখানে উন্নয়ন খুবই ভালো। পুরো জিরো। অবনতির দিক থেকে তো 10-এ 10 নিশ্চিত, 10-এ 100 দেওয়া যেতে পারে। আপাতত 10-এ 10ই দেবো। লেবারিটি বেশি আছে, সেভাবে ইনকাম নেই, বেকারত্ব বেড়ে চলেছে, তো বেড়েই চলেছে। শিক্ষা তো এখন প্রায় সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চাকরি নেই, 6000-এর উপরে বেশি শিল্পপতিরা, শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে। কার দৌলতে, কাদের জন্য? সেই কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন। যুব সমাজ বলুন, ছাত্র সমাজ বলুন, আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই, সমস্তটাই প্রতিকূল। এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে, যখনই দরকার হয় তখনই পাই। উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি, সাধারণ লোকের তো এখানে উন্নতি কিছু নেই। আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা এই যুগ, এই জেনারেশন অর্থাৎ জেন জি, তাদের নানান রকম মতামত শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে, কর্মসংস্থান সম্পর্কে। আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে, আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে, কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেন জি ভাবছে কি। আজকে খানিকটা বোঝা গেল জেন জি ভাবছে কি, কিন্তু আরও অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের, নতুন মানুষদের, আগামী প্রজন্মের মতবাদটা আমাদের জানতে হবে, তাদের ভাবনা চিন্তা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে, কারণ জানতে হবে, বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তাহলে আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে এবং দেখতে থাকুন জেনজি ভাবছে কি। কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। এখনো ওলা ড্রেন দেখতে পাবেন, মাছি উঠছে।
সত্যিই তো উন্নয়ন। ন্যাশনাল প্রজেক্ট ওদের টাকা আছে, বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই। সবার সেটিং আছে, টিএমসি বিজেপিও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই। নমস্কার। নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি। আমিও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো, আর বোঝার চেষ্টা করব ভোটের হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে। ওভারঅল দারুণ কাজ হয়েছে। এই 10-এর মধ্যে আমি 1 নম্বর আমি দেবো না। আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই। যেটা দরকার সেটা আমাদের পাইনি। যতটুকু চাহিদা তার থেকে বেশিই পাচ্ছি। অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, ভাবতে বাধ্য করাচ্ছে। দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দমদমে মোট 3টি পুরসভা আছে: উত্তর দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা। এর মধ্যে দমদম পুরসভার মোট 22টি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার 1 থেকে 17 নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভা কেন্দ্র। গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ। রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে। রাস্তা কোনো খানাখন্দ নেই, প্রচুর খারাপ অবস্থা। অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায়। বৃষ্টির উইদিন 10 মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায়। হাঁটু পর্যন্ত জল থাকেই। একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও হয়েছে। খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না। নিকাশি ক্ষেত্রে তো এখন জল জমে না এখানে। বর্ষাকালে আগে বন্যা হতো। গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে, গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে। দু একটা জায়গায় খারাপ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার টাকা এসে গেছে, পথশ্রী কাজ শুরু হয়ে গেছে। আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, এমপি সবাইকে জানানো হয়েছে। বিগত 15 বছর ধরে সেই কোনো সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি। প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী তো, ওনার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এরকম অজস্র উদাহরণ আছে, প্রায় দুর্নীতির চূড়াতে বসে আছেন উনি। দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ। বিজেপিতে থাকলে যতক্ষণ বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত। যে মুহূর্তে জামা পাল্টে বা জার্সি পাল্টে সে বিজেপিতে চলে যাচ্ছে, সে মুহূর্তে সাধু হয়ে যাচ্ছে। দলটা করেছে পয়সা তুলতে, ফ্ল্যাট করতে গিয়ে টাকা, পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা। এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বাইনারির মধ্যে দিয়ে। এই বাইনারিটার অবসান হতে চলছে 26 সালের ভোটের মধ্যে দিয়ে। দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস। মোট 10টি নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল। তারপর 2001-এ অরুণাভ ঘোষ প্রথমবার তৃণমূলকে এই কেন্দ্র থেকে জয়ের স্বাদ এনে দেন। 2011, 2016 এবং 2021 এই 3টি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু। এখানে জল নিয়ে প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি, আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয়। এত ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই। এখানে জলাজমির ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই 60 বছর বয়সে দেখিনি। একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া, মাঝখানে জায়গা ছাড় নেই, অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই। এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হবে, ডিমোলিশন অর্ডার কোর্ট করছে। এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিংয়ে ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে, কিন্তু কোর্ট তো ডিমোলিশনের অর্ডার বলেছে। একটা ফ্ল্যাটে যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো, কিচ্ছু থাকবে না। জলজমি বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয়, পুলিশ প্রশাসন সতর্ক থাকে, আমরা সতর্ক থাকি, আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে, সেটা বন্ধ করা হয়। গোটা পশ্চিমবাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে। সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে। ডাক্তারবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন, সরকারি শিক্ষা। মতিঝিল কমার্স কলেজ ব্যাংককে ভাড়া দিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রী নেই, ভাড়া দিচ্ছে। এখানে পাশে যে আইএলএস হসপিটাল আছে, নার্সিংহোম আছে, সেখানে কোনো বেড নেই। সরকারি হাসপাতালগুলোর অবস্থা তো একদমই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। লোকে তো এখন বলছে সবকটা চোর, সবকটা চোর। মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে বাত্যবাবুরা তুলে দিয়েছেন। 2026-এর নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাবব। 100 দিনের টাকা দেয়নি, কাজের টাকা দেয়নি, এনার্জিএসের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, সমস্ত টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে। এত মিথ্যে বললে 18 থেকে 12 হয়েছে, এখন 50-এ আটকে আছে, আস্তে আস্তে 25-ও হয়ে যেতে পারে। এত মিথ্যে বলা ভালো নয়। দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত, চষে ফেলেও দম এখনো কিন্তু ফুরোয়নি। তবে সময় তো ফুরিয়ে গেছে। আজ এখানেই আমার সফর শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.